সালে। একে আপনারা সবাই চেনেন, স্বপ্নাদের একটি কাগজ চালাতেন, অসাধারণ কাগজ প্রতিক্ষণ, আমার শেকড় বাকড় অথবা নেম ড্রপিং। এই বইতে একটা অংশ খুব চমৎকার, সেটা হচ্ছে ছোটদের জন্য বলছি, হয়তো সবটা ইতিহাস শুনেনি, যে স্কুল কলেজে লেখাপড়ার সময় উনি অনেকদিনই পুরনচাঁদ যোশী ও কল্পনা যোশীর বাসায় থাকতেন। পুরনচাঁদ যোশীর কথা হয়তো এখন অনেকের মনে থাকবে না, ছোটদের বিশেষ করে। উনি অখণ্ড ভারতের যে কমিউনিস্ট পার্টি তার সম্পাদক ছিলেন। তার কমিউনিস্ট পার্টির যে সাংস্কৃতিক কাজকর্ম ইত্যাদি সবাই জানেন, যে সে ব্যাপারে তার নেতৃত্বের কথা। তাদের পারিবারিক চিত্রটি ভারী চমৎকার আছে, কিন্তু আমি সেটা পড়ছি তার যে স্ত্রী, সবাই জানেন তিনি কে, তিনি কল্পনা যোশী, কল্পনা দত্ত, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করায় সূর্য সেনের সহযোগী ছিলেন। এবং তার পরিকল্পনা ছিল, যদি ধরা পড়লেন সূর্য সেন, উনি এস্কেপ করেন কেন না, একটাই উদ্দেশ্য, না জেলটাকে বোম মেরে উড়িয়ে দিয়ে সূর্য সেনকে মুক্ত করে আনবে। সুতরাং নিচে যে বলেছিল মেয়েদের সঙ্গে নিয়ে কেউ নেয় না, বলে কিন্তু 30 সালে নেওয়া হয়েছে। ঠিক যে ব্যতিক্রম হিসেবে হয়তো দেখতে হবে, স্বাভাবিক হয় সমগ্র সমাজ জীবনে স্বাভাবিক হলে পরে যশোধরাকে লিখতে হয় না খণ্ডিতার বিশ্ববর্ষক, মেয়েদের অবস্থান বোঝাতে এখন স্বপ্নাদেবের গল্প চলে আসে। তো পুরনচাঁদ যোশীর এই যে পরিবার, সেখানে কল্পনা যোশীর যে দুই ছেলে, তাদের দুজনে চাঁদ এবং সুরজ। তো তাদের কল্পনা তো খুব পেটা দিত, লেখাপড়া করতে হবে। তোরা মার খেয়ে হাসতো এবং স্বপ্নাকে বলতো যে বুঝতে পারছো না, ব্রিটিশ প্যানানো হাত খুব লাগে, কিন্তু হাসছে। তো এই যে একটা ছোট্ট দৃশ্য, এত ভেতরের ঘরের খবর, মার খাওয়া, হাসা, ব্রিটিশ প্যানানো হাত, এটা খুব চমৎকার। 2 নম্বর একটা টুকরো হচ্ছে যে প্রথম যখন বাঙালরা এদিকে এলেন, তখন তাদের কি অস্বস্তিতে পড়তে হতো। সবচেয়ে বড় অস্বস্তি ছিল ভাষা, কথা বললেই এপারে বোধহয় হাসে। বিশেষ করে বরিশালের লোকেরা মাখন বলতে পারতেন, সবসময় বলতেন মাখন, আর মাখন বললেই সবাই হাসত। আর সবাই মনে করতো এপারের লোকেরা যে পরিকর্মা বাঙালরা এপারে কোটের মধ্যে ভাতের থালায় হাল বাড়িয়েছে, একদম শুনে যাবে। ফলে এই অংশটা একটা ডকুমেন্টেশন রয়েছে। দাঙ্গার কথা রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট মনে করছি আমি। প্রথমত দেখান যে আমরা দাঙ্গার ওই পারটা জানি, এই পারটা কত জানি না। স্বপ্নাদের দেখিয়েছে যে 64 সালের দাঙ্গায় বাগমারিতে পরবর্তীকালে যে এখলাসউদ্দিন আহমেদ, বিখ্যাত লেখক, তাকে কিন্তু কলকাতা ছাড়া হতে হয় এই দাঙ্গার কারণে 64 সালে। আমি খুব মিল খুঁজে পাই, আপনারা সবাই জানেন, হাসান আজিজুল হকের একটা স্মৃতি কথা আছে, ফিরে যাই ফিরে আসি। তাতে কিন্তু এরকম অজস্র টুকরো আছে, বিশেষ করে নবদ্বীপে গেছেন এক বাড়িতে, তো বন্ধু সাবধান করে দিচ্ছে, কিন্তু মুসলমান আমরা বলবি না, কিন্তু আর কাঁসার থালায় ভাত দিয়েছে, খেতে বসেছে। হাসানটা দেখছে যে ভাত খেতে পারছি না, ভাত নাড়াচাড়া করছি, কোনো রকমে এক গ্রাস খেয়ে কি করে এই বাড়ি থেকে বেরো। ফলে এই অনুভূতি তো মিলছে না। আবার আরেকটা ঘটনা বলছেন, একেও আপনারা সবাই জানেন, সঞ্চিতা খাতুন আমাদের এখানকার ছাত্রী, ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্চিতা খাতুন ও তাঁর স্বামী, আমাদের খুব শ্রদ্ধে ওয়াহিদুল হক। তো একটা এরকম দাঙ্গার দিনে বরিশালে দাঙ্গা বিধ্বস্ত পরিবারে উনি পৌঁছেছেন, একটা হিন্দু পরিবার, ব্রাহ্মণের বিধবা। তিনি জলটুকু পর্যন্ত স্পর্শ করছেন না, মরতে বসেছেন। ওয়াহিদুল ভাই ঢুকে রান্না করতে শুরু করলেন এবং রান্না করে খাইয়ে দিলেন। মুসলমানের ছোঁয়ায় জাত যাওয়ার ভয়ে বৃদ্ধা যখন কাঁদো, তখন ওয়াহিদ ভাই তাকে বলছিলেন, মা আমি তো তোমার ছেলের আবার জাত কিসে। 3 নম্বর স্মৃতি কথা, দুটো শেষ করব। স্বাধীনতার পরে জন্মানো
যে মেয়েদের কথা এখন বলবো এরা কবে কে জন্মেছে জানা নেই, তাদের সোনা গাছে নেই। এটা তরুণ বসু দুর্বার মহিলা সমন্বয় কমিটি আছে, আপনারা জানেন, তাদের বই কাজ করতে গিয়ে কয়েকজন মেয়ে সাক্ষাৎকার নিয়েছে, একটা বই করেছেন, সেটা হচ্ছে ভিন্ন নারী অন্য শহর। তো এদের তো নামের ব্যাপারে সবাই জানেন, আমি খুব একটা উদ্ধৃতি করছি, যেমন সবাই জানতে চায় বাড়ি থেকে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার বাড়ি কোথায়, উত্তরটা কি অপূর্ব, এই যেখানে বসে আছেন এটাই আমার বাড়ি, আমার পাকা ঠিকানা। না মানে এখানে আসার আগে তোমার তো একটা দেশ গাঁ বা শহর মানে আশ্রয় ছিল, সেটা কোথায় ছিল জানি না, মনে নেই। এর নাম বলা হয়েছে বেদানা নদী। তিনি HIV পজিটিভ শনাক্ত হয়েছেন, এখন মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করেন। তার একটি কথা ভারী চমৎকার, বলেন কি করতাম সেটা বড় কথা নয়, কোর্টের মধ্যে মানুষের শেষ আশ্রয় তার কাজ। এতে বলছেন আমাদের নিষিদ্ধ কবির একটি মেয়ে। আরেকটি মেয়েকে জিজ্ঞেস করেছিলেন কখনো কি খেদ হয় এই জীবনের জন্য, উত্তর না। কেন খেদ হয়, খুব বেশি হলে একটা বিয়ে হতো, কিন্তু কি হতো আমার বাবা মায়ের কে বিয়ে দিত আমার বোনের, আমি যা করেছি সংসারের জন্য। কোন ছেলে তার বাবা মা ভাই বোন সংসারের জন্য একটা করে না। আপনার কি মনে হয়, সাক্ষাৎকার করে না চুপ করে যায়। আমরা আরো অনেক বর্ণনা দেখতে পাবো যে এই এলাকার মেয়েরা অনেকেই কিন্তু সংসারের বোঝা টানে, গোপনে টাকা পয়সা লেনদেন করেন, পাঠান নানান জনের হাত দিয়ে, এবং সেই পরিবার কিন্তু টাকাটি ঠিক দিয়ে নেয়, একে ভুলে যায়। আরেকটি বই, এটার নাম আমি লুৎফা, লুৎফা মুন্সি, সম্পাদক হচ্ছেন কৃষ্ণ মুখার্জি, তিনি শান্তিনিকেতনে নেমে, এবং এর পাণ্ডুলিপি ছিল আমাদের বন্ধু মনীষা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার আত্মকথা শুরু হচ্ছে এরকম, আমি লুৎফা এক সাধারণ গৃহবধূ, স্বামী পরমসূত্রে শান্তিনিকেতনে আছেন। শান্তিনিকেতনের প্রকৃতি তার লেখায় তার চমৎকার উঠে আসে। তার প্রথম অভিজ্ঞতা হচ্ছে বর্ষা মঙ্গল উৎসব দেখা, এরকম উৎসব তিনি কখনো দেখেন, ঋতু উৎসব। ঋতুতে ঋতুতে প্রকৃতির বদলে যাওয়া দেখেন, গাছের বেড়া দেয়া, পাকা মহলা, ছোট ছোট বাড়ি, তার ভাষায় সবুজ শীতল শান্তির নিয়ে। ঘর বাড়ি মানুষজন দেখে তার মনে হয় যে রাঢ় বাংলার মধ্যে থাকলেও শান্তিনিকেতনের সঙ্গে সবকিছু কোটের মধ্যে আকাশ পাতাল খারাপ। তার জবানে শান্তিনিকেতন পদ্ধতি সংকীর্ণ সামাজিক জটিল নিয়মকানুন, গ্রামীণ কলহ বিবাদের সঙ্গে এখন আবার বিস্ফোরার মতো গ্রামীণ রাজনীতির কচকচায়। এই জন্যই শান্তিনিকেতন অন্য জায়গার থেকে ভালো, এখনো এখানে অনেক শান্তি। কি বুদ্ধি দেখুন, বিশেষ করে ঝগড়া করেনি, এখনো শব্দ দিয়ে কিন্তু কি সময়টাকে শান্তিনিকেতন আবেগের যে মাটির বাঁধ সেটা বেঁধে দিয়েছিলেন। এখন তিনি আসলে কোথাকার মেয়ে না শিউরি যাওয়ার রাস্তায়, সবাই জানেন কেন্দ্র নাগাল একটা গ্রাম আছে, সেখানকার রক্ষণশীল সমাজের উনি পরিচয় দিয়েছেন, খুব প্রবল পুরুষ শাসিত। কিন্তু একটা ব্যাপার আমার খুব মজা লেগেছে, যে যতই পুরুষ শাসিত হোক, একটা পুরুষরা চায় না তাদের মেয়েদের অন্য কোথাও বিয়ে হোক, মানে বিয়ে হোক জামাই থাকবে না, জামাইকে থাকতে হবে। তার উদ্ধৃতি বলছেন সে কাজী পাড়ার বিত্তবান কাজীদের মেয়েই হোক বা প্রতিপত্তিশালী হাজিদের মেয়ে হোক, অর্থাৎ কাজী হাজি সবার মেয়েকে বিয়ে হতে হবে, বিয়ে হয়ে এখানে থাকতে হবে। যার জন্য আমার মা মাসিরা খুব কম সময় শ্বশুর বাড়িতে থাকতে, প্রায় থাকতে বিয়ে শাদী বা অন্য কোনো উৎসব হলে তবে কয়েকদিনের জন্য শ্বশুর বাড়িতে। সেই সূত্রে কিন্তু ওর বাবা মুর্শিদাবাদের মানুষ, ফলে তিনি বিয়ে বিবাহ সূত্রে কেন্দ্র টাকাও জানে আসেন, আর যেতে পারে। ফলে লুৎফা হচ্ছেন এই পরিবারের প্রথম মেয়ে যিনি এটাকে ভাঙলেন, সেটা হচ্ছে স্বামীর কর্মসূত্রে অন্তত কেন্দ্র টাকাও ছেড়ে শান্তিনিকেতন ঘুরে আসতে পারে। ফলে তার সঙ্গে কথা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আরেকটা ব্যাপার যে ওর ভিতরে মুর্শিদাবাদ, তারা সবাই দেশত্যাগ করে, কিন্তু লুৎফার মা বাবা দেশত্যাগ করে।
এখানেও বলবো যে হাসানদার আলুর পাখি উপন্যাস এখানে মনে পড়বে আমাদের। তার লক্ষ্য পর্যবেক্ষণটা এরকম যে মুসলমানদের মেয়েদের জগৎ বদলাচ্ছে, তারা লেখাপড়া করছেন, চাকরি করছেন, শিক্ষকতা করছেন, যারা কম লেখাপড়া জানেন তারা কিছু হলে অঙ্গনওয়াড়িতে রান্না করছেন, বিচিত্র কাজ, মোট রোজ কাজ করছেন, সূচের কাজ করছেন, সেলাইয়ের কাজ, জীবন শিল্প, অর্ডার দিচ্ছেন। তারপর একটা কথা বলেছেন যেটার জন্য আমি এটা নিয়ে এলাম, সেটা হচ্ছে বলছেন যে স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, এসব ধর্মীয় পরম্পরাগত বিশ্বাসের আস্থা নেই তাঁর। মাই সব কিছুর কেন্দ্রে। তার দুঃসাহসী কথাগুলো প্রায় ঘোষণার মতো শোনায় উদ্ধৃতি। আমাদের সমাজের মেয়েদের জন্ম থেকেই শুনতে হয় যে স্বামীর পায়ের নিচেই তার জন্মান্ত, যতদিন বাঁচবে ততদিন সে যেন স্বামীর একান্ত বাধ্য ও অনুগত হয়ে থাকে। আমি বলছিলাম উনি বলছেন, কিন্তু কথাগুলো একেবারে মিথ্যা কথা। একমাত্র আল্লাহর প্রতি আনুগত্য ছাড়া যদি কোনো জান্নাত বা স্বর্গ পাওয়া যায়, সেটা কিন্তু কোনো পুরুষের পায়ের নিচে নয়, সে পুরুষ পিতা হোক বা স্বামী। একমাত্র গর্ভধারিণী মায়ের পায়ের নিচে স্বর্গ লাভ করা যায়। আমার শেষ বই, এই বইটি খুবই ইন্টারেস্টিং বই, সবটা এখানে পাওয়া যায় কিনা জানি না। এই বইটি লিখছেন যিনি, তার জন্ম 1965 সালে যশোরে, তার নাম শেখ তাসলিম মামুন, সুইডেনে থাকেন, সমাজ কল্যাণ দপ্তরে চাকরি করেন। শুধু তাই না, এই মেয়ে সেখানে একজন নেতৃস্থান। তার বাবা এবং দাদা দুজনেই মুক্তিযুদ্ধে শহীদ হন। মা বেগম মনোয়ারা সাহা, রাজশাহী মেয়ে। তার বইটার নাম চমৎকার, আমার মাতামহ রঙ্গলাল দাস। ওরা হিন্দু থেকে মুসলমান হয়েছিল। আমার মাতামহ রঙ্গলাল দাস। তাকে নিয়ে যখন শিক্ষকতা লিখছেন তখন গোটা পরিবার তাকে বাধা দেয় যে এইটা লিখো, লেখা যাবে না, এত লিখমান শব্দটা আছে। কারণ এই ইতিহাসটা তাদের কাছে খুব অস্বস্তিকর। তাসলিমার যে নানা মাতামহী, মাতামহ, তার নাম ছিল রঙ্গলাল দাস। লেখিকার বয়ানে উদ্ধৃতি, আমার নানা কুলীন হিন্দু অধিপতিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে 1947 সালে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার প্রেক্ষাপটটাও তার ভাষায় একটুখানি বলি। মায়ের বয়স যখন 3 মাস, তখন নানাকে মিথ্যে মামলায় কারাগারে বন্দী করা হয়। তাকে মেরে কচুরিপানার ভেতর ফেলে রাখা হয় মৃত বন্ধু। কচুরিপানার উপরে নানা লম্বা চিকন নাকটা উঁচু হয়েছে। এই দৃশ্য দেখে লোকজন চিৎকার করে তাকে টেনে তোলেন। এই ঘটনার পরেই রঙ্গলাল দাস হয়ে গেলেন চৌধুরী রবিউল ইসলাম। কিন্তু লোকের তো বেশ, তারা রঙ্গলাল নামে তাকে ডাকে এবং সেই ডাকটা বহন করতে হচ্ছে তার মেয়েকে, তার নাম সেই থেকে অস্বস্তির জায়গা। উনি দু একটা উদাহরণ বলছেন, যেমন তাকে দেখলেই দাদি ঠাট্টা করে বলতেন, এই যে আইলো রঙ্গলালের নাতি। মেয়েকে দেখে তার শ্বশুর বলতেন রঙ্গলালের মেয়ে, প্রশংসা করে বলতেন, খুব ভালো মাস্টারের মেয়ে, তো তবে তো রঙ্গলালের মেয়ে, মুসলমানের মেয়ে ঠিক নয়, হয়েছে মুসলমান, কত মুসলমান, রঙ্গলালের মেয়ে। এবং দাদি বাড়িতে গিয়ে তাসলিমা লিখছেন যে আমার বুক দূর দূর করতো, চোখ থেকে কান্না আসে। কেন না, হে আল্লাহ, কেউ যেন উপহাস না করে। উপহাস কি নিয়ে বলতো, যা না দাসপাড়ার বলে, দাসপাড়ার মেয়ে। আর দাদি যেন রঙ্গলালের নাতিন না বলে। বস্তুত এই কান্না ও লজ্জার কথা অস্বীকার করতেই তাদের স্মৃতি কথা যেখানে লিখে যাবে। ছোটবেলার এই কান্নার সঙ্গে মিশে আছে তার মায়ের কথা। মায়ের কথাটা খুবই
মা 4 সন্তানের পর উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছোট থেকে খুব বাচ্চা ব্যক্তি, তারপর টুকরো কথা বলেছেন যে তার রান্না হচ্ছে, রান্নার যে পদ্ধতি তার মধ্যে কিছু হিন্দু পদ্ধতি আছে, কিছু মুসলমান পদ্ধতি আছে, কোনটা দিয়ে সামলানো হবে হবে না ইত্যাদি ইত্যাদি। তারপরে কোনো কিছু রান্নার সময় উনুনে একটা কিছু নিক্ষেপ করে দেওয়া, এই আচারগুলো উনি ইসলাম ধর্ম গ্রহণের পরেও ছাড়তে পারতেন। এখন সেটা নিয়ে তাকে কথা শুনতে হবে। বস্তুত তার মাকেই সবচেয়ে বেশি কথা শুনতে হবে। আরেকটা বলেছেন যে ওকে জোর করে যায় নামাজে বসিয়ে দেওয়া হবে, উনি কোনো রকমের নামাজ ছেড়ে চলে যেতেন, কিন্তু মন থেকে বোঝায় মানতে পারতেন না, কারণ তিনি একটা আচারের মধ্যে কাটিয়েছেন। মাকে নিয়ে খুব কষ্ট ছিল তার সাথে। তসলিমার শৈশব ইত্যাদি এরকম সম্বোধনের বিভ্রাটে কেটেছে। আরেকটা ছিল সম্বোধনের বিভ্রাটটা কিরকম, না নানি বলবেন না দিদিমা বলবেন, বড়দি বলবেন না আপা বলবেন। বড়দের নিষেধ অগ্রাহ্য করে তসলিমা করতেন কি যখন যা ইচ্ছে তাই ডাকতেন। ওর মায়ের নাম শান্তি রানী দাস, হয়ে গেলেন তিনি মানোয়ারা সালাম। রঙ্গলালকে যে কেউ অশ্রদ্ধা করতেন তা না, শ্রদ্ধা করতেন, কিন্তু সবাই সন্দেহ করত। সেই সন্দেহ দূর করার জন্য রঙ্গলাল করলেন কি, মানে রবিউল ইসলাম করলেন কি, না তার 2 ছেলেকে লাহোরে পাঠালেন যাতে তারা খাঁটি মুসলমান হয়ে আসে, ভালো করে আলেমদের কাছে লেখাপড়া করে ইসলামী নীতি কায়দা বাংলাদেশটা ঠিকঠাক ভালো করে শেখার জায়গা না, লাহোর পাঠিয়ে দিয়েছে এবং তারা ফিরেও আসছে সেখানে। শেষ করে একটা মানবিক স্বর দিয়ে এগুলো থেকে মনে হবে যেটা বিদ্রোহ আছে, কিন্তু উনি এটাও তুলে ধরেছেন যে কারো কারো কাছে এটা অগ্রাহ্য করতে কে না, যেমন বিনয় মামা বলছেন, বিনয় মামা আমাদের মামা, মায়ের বাড়ির দিক থেকে খুব উদার এবং সৎ মানুষ, খুব হাসতেন হাসাতেন। বড় হয়ে তাকে একদিন তাসলিমা জিজ্ঞেস করলেন, বলে আচ্ছা এই যে তোমার আমাদের পিসি তোমার বোন যে মুসলমান, তাতে তোমার কিছু মনে হয় না? এর উত্তরটা খুব সুন্দর। রঙ্গলাল সম্বন্ধেও বোন সম্বন্ধে পিসি সম্বন্ধে তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, অনেক উঁচু লেভেলের শিক্ষিত। আমি বললাম কিন্তু এই যে আপনার পিসিকে হয়েছে তার কারণে মুসলমান হতে হলো, পিসির জন্য মন খারাপ হয় না? বিনয় মামা স্বভাব ছিল হি আস্তে আস্তে বললেন, তিনি হিন্দু না মুসলমান তা নিয়ে ভাবুন, উনি আমার পিসি, সেটা সত্য, আর আমি তোমাদের বাবা। আমি বিশ্লেষণে অবারক এই মধ্যে আমার লেখা প্রায় শেষ। দুটো কথা শুরু করব যে একদিন আচার্য দীনেশচন্দ্র সেন বলেছিলেন যে জগদীশ্বরী দেবীর দ্রৌপদী কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করতে গিয়ে যে এই লেখিকার উচিত কাব্যশালা থেকে বিদায় নিয়ে রন্ধনশালায় আশ্রয় নেওয়া উচিত। এই এতক্ষণ এটা যে পড়লাম এটারই প্রতিবাদ যে রন্ধনশালা আছে থাকবে, সেখানে নারী পুরুষ সবাই কাজ করবে, কাব্যশালা সবার জন্য উন্মুক্ত। আচার্য আপনি অপূর্ব সব কাজ করেছেন, বিনম্র শ্রদ্ধা জানাই, কিন্তু আচার্য আপনার কথা বলবে না। শেষ করবো রমা ঘোষের একটা কবিতা টুকরো দিয়ে। এই কবিতার নাম নদী আর নাইটিঙ্গেল, কবিতীর্থ পত্রিকায় বেরিয়েছিল। আমি শুধু বাংলার নই, ভারতের নই, পৃথিবীর মানুষ। কখনো ডানা মেলে উড়ে যাই আকাশ ছাড়িয়ে মহাকাশে, টের পাই তারার গান। আমি তো শুধু বিশ্বের নই, মহাবিশ্বের অংশ, একটি পড়ার কণার মতো সামান্য হয়েও অসামান্যের অংশ। আপনাদের সবাইকে নমস্কার। ভিতরে সঙ্গে থাকুন, কিন্তু একটাই কথা কি কোনো উত্তর দিতে পারে? আমাদের খুব ভালো লাগলো। এবার শাকুন্দাকে বলি। নমস্কার। বাংলা বিভাগের সকলকে আজ এই অনুষ্ঠানের নিয়ামক বা নিয়ন্ত্রক এবং আমার সহযোগিতা এবং আমার সামনে আপনারা যারা বসে আছে, আমি প্রথম যখন এই বিভাগ থেকে টেলিফোন পাই, আমাকে বলা হয়েছিল এই সময়ে মেয়েদের লেখা।
হালকা মানসিক অবস্থায় ছিলাম। তার কারণ এই সময় যারা লেখালেখি করেন তাদের গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে উপস্থিত। তাদের লেখা নিয়মিত, শুধু গল্প করতে নয়, বিভিন্ন বিষয়ে, পরিবেশ করে রাজনীতি। কিন্তু তারপরে যখন আমি প্রোগ্রামটা পেলাম, আমার মাথায় একটা বজ্রাঘাত দেখলাম একটা ফ্রেমের মধ্যে বিষয়টাকে রাখা হয়েছে। ফ্রেমটা হচ্ছে 21 শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ, সমস্যা ও সম্ভাবনা। এই ফ্রেমটাই মধ্যে এই আলোচনা করতে হবে। যখন ভেবে চিনতে আমি কোনো ভুল কিনা পেলাম, ফলে আমি যেমন ফ্রেমটাকে যেভাবে বুঝেছি, আমি দু একটা কথায় আপনাদের বোঝাবার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে টাইম। 21 শতক। 21 শতক কবে থেকে ধরবো? আমি বলি 2000 থেকে 2025, 26 তো সব কিনতে পারবে। কেউ আবার বলেন 2001 থেকে। তো এই বিতর্কের মধ্যে আমি যেতে চাই না, কারণ এই বিতর্কের নিষ্পত্তি যখন 1400 বঙ্গাব্দ হয়েছিল, তখন কলকাতার কিছু কিছু বুদ্ধিজীবী মহলে বিতর্ক শুরু হয়েছিল যে 1400 থেকে শুরু হবে না 1401 থেকে। তো সেই বিতর্কের নিষ্পত্তিতে অনেকের ব্যাপার যে শিশু যখন জন্মায় তখন তার 1 বছর হয় না, 0 থেকে 1 আসে। তো 2000 থেকে 2025 এই সময়কালের মধ্যে এই সমস্যা, সম্ভাবনা এবং বিকিরণ, এই বিকিরণ শব্দটা, বিকিরণ এটা একটা পদার্থবিদ্যার শব্দ, অর্থাৎ রেডিয়েট করা। শক্তি 3 উপায়ে রেডিয়েট করা। তার একটা উপায় হচ্ছে বিকিরণ, অর্থাৎ সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, তার কোনো মাধ্যম লাগে। এই বিকিরণে কোনো মাধ্যম লাগে, সে ছড়িয়ে পড়ে। এই যে যখন বিকিরণ হচ্ছে, তাহলে এই মেয়েদের লেখালেখির সঙ্গে তাহলে নিশ্চয়ই কোথাও একটা শক্তি সম্পর্ক আছে। তারা ছড়াবে কেন? থাকতে থাকতে দেখলাম যে আমরা যা ভাবছি তার অনেক আগে রবীন্দ্রনাথ এবার ভেবে নিয়েছি। রবীন্দ্রনাথ একটা ছোট্ট উক্তি, তিনি নারী প্রসঙ্গে বলছেন, মেয়েরা যেখানে গৃহিণী সেখানে বিশেষ গৃহেই তাদের অধিকারের সীমা, যেখানে তারা রাবিনী সেখানে তারা সমস্ত বিশ্বে। যে মেয়ের মধ্যে এই রাবিনী শক্তির বিশেষ প্রতিভা আছে, সে আপনার এই শক্তিকে জানে। সে যদি এই শক্তিকে বিচিত্র ও বিস্তীর্ণভাবে প্রয়োগ করবার ক্ষেত্র না পায়, তাহলে তার রুদ্ধ শক্তি সংকীর্ণ ক্ষেত্রে বিকৃতি ঘটায়। সমাজের গৃহ বায়ুমণ্ডল এই বিকৃতির বাষ্প থেকে রক্ষা করবার জন্যই দু একটা জানালা একদা খোলা হইয়াছিল। একদিন থেকে দেখতে গেলে সেটাকে, সমাজকে ও এই শ্রেণীর মেয়েকে কঠোর আঘাত থেকে বাঁচানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মেয়েদের লেখালেখি তো বটেই, আসল কথা হচ্ছে একটা এনার্জি, একটা হিউম্যান এনার্জি। সেই এনার্জি যে তৈরি হচ্ছে, সেই এনার্জিটা কতটা এই সময়তে 21 শতাব্দীতে আমরা এই বিকিরিত হতে দেখছি। হ্যাঁ, বিকিরিত হতে যে দেখছি তার কিন্তু উদাহরণ হচ্ছে। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, বিকিরিত হচ্ছে। যেমন 2000 সাল থেকে 2025 সাহিত্যে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তার মধ্যে 9 জন মহিলা পুরস্কৃত হয়েছে। অথচ 9 জন মানে হচ্ছে
প্রায় 36%। অথচ গত শতাব্দীর 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত তার পরিমাণ হচ্ছে 4 or 5%। তাহলে আমরা এটা বুঝতে পারি যে কোথাও এর একটা এই বিকিরণের সম্ভাবনার দরজা খুলে দেওয়া হয়েছে। আমি এছাড়াও আপনার বুকার প্রাইজ দেখবেন, বুকার পুরস্কার ইতিমধ্যে ভারতবর্ষের এই মুস্তাক মাহবুব একদিন আগে পেলেন, তার আগেও হিন্দুতে পেয়েছেন, ওইটার পাচ্ছেন। অর্থাৎ কোথাও একটা সম্ভাবনার দরজা এই নতুন শতাব্দীতে খোলা হয়েছে। সেই সম্ভাবনার দরজার মধ্য দিয়ে এটা একটা ইতিবাচক দিক। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই সময়ে লেখালেখি সকল অত্যন্ত ভালোভাবে ডিটেইলস বর্ণনা দিয়েছে। আমি অত ডিটেইলস বর্ণনা দিতে পারবো না, কিন্তু আমি একটা তালিকা একটু এলোমেলোভাবে যাদের লেখা আমি কোথাও পেলেই সেটা যে গল্প উপন্যাস না হয়, কারণ আমার গল্প উপন্যাসের চাইতে নন ফিকশন করতে হবে। এই নন ফিকশনে মেয়েরা যেভাবে লেখালেখি করছে তার একটা তালিকা নেই। সেই তালিকার মধ্যে অনেক একটি উপস্থিত আছে, তারা উপস্থিত থাকবেন কিনা আমি জানি না, আমি জানতাম না, কিন্তু তালিকাটা আমি তৈরি করেছি। তার মধ্যে জয়া মিত্র, অনিতা অগ্নিহোত্রী, যশোধরা রায়চৌধুরী, সেবন্তী ঘোষ, সুমিতা চক্রবর্তী, অহনা বিশ্বাস, তন্নি হালদার, মন্দাক্রান্তা সেন, প্রতিভা সরকার, অনিন্দিতা মণ্ডল, কৃষ্ণা বসাক, বিতস্তা ঘোষাল, তিলোত্তমা মজুমদার, অনুরাধা রায়, শিলা বসু, শ্রাবণী পাল, সত্যবতী গিরি, সোমা মুখোপাধ্যায়, এছাড়াও সায়ন্তনী ভট্টাচার্য, সুস্মেনী দত্ত, তৃপ্তি সাঁতরা, স্বাতী গুহ। এরা নিয়মিত শুধু গল্প উপন্যাস নয়, এরা পরিবেশ বিজ্ঞান, জনজাতি, জল, পর্বত, ভূ, এই নিয়ে অর্থাৎ জ্ঞান কাণ্ডের যে বিভিন্ন দিক, সেই দিকে এরা লেখালেখি করছে। এটা একটা ইতিবাচক এবং সম্ভাবনা। তার কারণ আমরা যারা সত্যকে লেখালেখি শুরু করেছিলাম, এই বাস্তবতা আমরা দেখি, এটা স্বীকার করতে হবে। এই যে জ্ঞান কাণ্ডের বিভিন্ন দিক প্রসারিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে, তার কিছু কিছু প্রতিফলন এর মধ্যে আসছে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এইখানে, সেটা হচ্ছে সমস্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে এই জন্য, কেন বিকিরণ শব্দটা যখন এই কর্তৃপক্ষ ব্যবহার করেছে, তাহলে একটা জিনিস বোঝা যায় যে গুড রেডিয়েটর, যারা ভালো বিকিরণ করতে পারে তারা কিন্তু গুড অ্যাবজর্বার। অর্থাৎ কোনো বস্তু যদি তাপটা শোষণ করতে না পারে বেশি তাহলে বিকিরণ করতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে সারা বিশ্বে জ্ঞান কাণ্ডের যে দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন তার সবকিছুই কি আমাদের এই বাঙালি বুদ্ধিজীবী সমাজ শোষণ করতে পারছে? তার কি কোনো সুযোগ অর্থাৎ সমস্যার কথা বলছি আসছে হাতে? আমার মনে হয় না। তার কারণ যেমন ধরুন ইদানিং আইটি ক্ষেত্রে, কর্পোরেট ক্ষেত্রে, পাবলিক হেলথের ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্স, ফ্যাশন, ডিজাইন, আর্কিটেকচার, ফিল্ম, জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশন, ল, এলজিবিটিকিউ মুভমেন্ট, সারা পৃথিবী জুড়ে এলজিবিটিকিউ মুভমেন্ট হচ্ছে। নিয়ে বাংলায় লেখা হচ্ছে মানে যারা
লেখালেখি করছেন, আমি তাদের এর দায়টা তাদের খেয়েছি না। আমাদের এখানে যে ইনস্টিটিউশনাল সিস্টেম, যে পলিটিক্যাল সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে চলছে, তাতে এই গ্যাং কাণ্ডের এইসব আন্তর্জাতিক যে যোগাযোগ, সে যোগাযোগটাই নেই। ধরুন এই নতুন শতাব্দীতে যে মডার্ন নোবেল পুরস্কার পেল বিভিন্ন ভাষায়, তার মধ্যে এশিয়ারও একজন আছেন, আমেরিকান মহাদেশের দুজন আছেন, বা ইউরোপের, এই যে তাদের যে গ্র্যাজুয়েট হচ্ছে, যে গ্র্যাজুয়েটের সিস্টেমটা এত ভালো, আমাদের দেশে সেই সিস্টেমটাই নেই। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে আমি যে নামগুলোর কথা বললাম, এই নামে যারা এমন লেখা আমি পাই, আমার মনে হয় এই সেই লেখাগুলো ইমিডিয়েট গ্র্যাজুয়েট হয়ে যাওয়া উচিত বিশ্ববাজারে। তার কোনো সুযোগ নেই। এই জন্য আজকের বাংলায় এমন কোনো ইন্টারন্যাশনালি ফেমাস কোনো জার্নাল নেই যে জার্নালে আমি সেই লেখাটা লিখলে পর সেটা পৌঁছে যাবে ইউরোপের বাজারে, আমেরিকার বাজারে, কিংবা এশিয়ার অন্যান্য জায়গায় নেই। এই সমস্ত আন্তর্জাতিক মানের যে জার্নালগুলো, সেইখানকার বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে সরকারি খাঁচার মধ্যে এমনভাবে এনে দেওয়া হয়েছে যে এর কোনো সুযোগ নেই। ফলে এই যে সমস্যাটা, এই বিকিরণের সমস্যাটা কিন্তু প্রবল থেকে প্রবল করে হচ্ছে। আজকে আমরা জানি না এই মুহূর্তে বিশ্বে এই যে এলজিবিটিকিউ মুভমেন্ট, কারণ আজকে এই বাইনারিটা কিন্তু বদলে গেছে। আজ আর নারী পুরুষ ব্যাপারটা, আজ কিন্তু জাস্ট এর বাইরের যে মুভমেন্ট, সেখানকার দিনে বিভিন্ন দেশে তার আইন বদলাবার চেষ্টা হচ্ছে, আমার দেশেও হচ্ছে। সুপ্রিম কোর্টে দিনের পর দিন চলছে, মুভমেন্ট চলছে। তা এর কোনো প্রতিফলন আমরা কিন্তু বাংলা সাহিত্যে পাচ্ছি না। এমনকি এই যে স্মৃতিকথার সকল বলল খুব সুন্দর করে গেল, কিন্তু আমি পেলাম না। যেমন ধরুন অরুন্ধতী ভট্টাচার্য, যিনি স্টেট ব্যাংকে হেঁটেছিলেন, ওইরকম একটা জায়গা, কিংবা আমলাতন্ত্রে হেঁটে থাকলেন কোনো মহিলা, তিনি তার জীবনের অভিজ্ঞতা, আত্মজীবনী, বা ইন্টারন্যাশনাল ল, আজকে মিডল ইস্টে যে এই ব্যাপারটা চলছে, তার ভেতরের ব্যাপারটা কি, এই নিয়ে ইংরেজিতে কিছু লেখালেখি আসছে, কিন্তু বাংলায় তা আমার মনে হচ্ছে যে এই সম্ভাবনা যেমন এই নতুন শতাব্দী খুলে দিয়েছে, সমস্যাটাও এই সমস্যার সমাধান। কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নিয়মের বাঁধনের ফলে আজ কিন্তু এই ধরনের জার্নাল বা এই ধরনের বিষয় বা এই ধরনের ক্রিয়েটিভ লেখালেখি, যেটা অন্যান্য আছে গান, এটা নিয়ে বিরোধটা শুধু এখানে নয়, অলরেডি আপনারা জানেন যে ট্রাম্পের সঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটি ঝগড়া লেগে গেছে, সারা বিশ্বেই সমস্যাটা আসছে। ফলে জ্ঞান কাণ্ডে এই বিকিরণ সমস্যাটা আজকে সারা পৃথিবীতে একটু 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 করে সঞ্চারিত হচ্ছে, আর আমার তৃতীয় দেশে এটা প্রবলভাবে শুরু হয়ে গেছে। এই মধ্য দিয়ে আমাদের এই বাস্তবতা চলছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে গত শতাব্দীর তুলনায় এই নতুন শতাব্দীতে আমাদের বাংলায় মেয়েদের লেখা, বিশেষ করে নন ফিকশন, ফিকশনের বাইরে, ফিকশন তো আছে, ফিকশনের বাইরে নতুন নতুন দিগন্ত খোলার সম্ভাবনা দেখছি, এবং এই নিয়ে পত্রপত্রিকাও বেরোচ্ছে, কিছু বইপত্র উত্তর করে আসছে।
আমার সমস্যাটা তো প্রবল যে এই সম্ভাবনা কবে উঠলে, কবে আমার এখানে একজন বাঙালি মেয়ে মহিলা তার ওকার কিংবা একটা নোবেল বা ওই ধরনের আন্তর্জাতিক বিকৃত হয়ে স্বীকৃতি হবে, তার অপেক্ষায় রইলাম। কিন্তু বলে আমার বক্তব্য শেষ করতে শাকুন্দা তো বললেন, ভাবনার কথা বললেন। এবার আমি জয়াদিকে বলবো বলতে বসে পড়বেন না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের একটি বিভাগীয় অর্থাৎ প্রবল পড়াশুনো বিষয়ক একটি চমৎকার জমায়েতে আমাকে বলতে দেখেছেন, এতে আমি যতটা আনন্দিত তার চেয়ে বেশি আশ্চর্য। যাই হোক, লিখেছেন যখন আমি তো পেয়েছি, ফলে আমার সামনে এবং পাশে যারা আছেন সকলকে প্রণাম জানিয়ে আমি মোটামুটিভাবে যতটুকু আমার মনে হয়েছে এরকম কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলে দিচ্ছি ওইখানে কী কী লেখা আছে সেগুলো আমি খুব মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করিনি। যারা আমাকে লিখেছেন তাদের মধ্যে যে একজন দুজন আমাকে আবেশকে হয়তো লেখার মধ্যে দিয়ে বা কোনো কারণে চেনেন, তারা এটা জানেন আমি ভাটিবার ছাত্রী ছিলাম এবং সারা জীবন ধরে আচ্ছা এই রাস্তাটা গিয়ে দেখি না যে কী হয় এই ভেবে ভেবে চলেছি। ফলে ওই 21 শতক বিকিরণ, বাংলার মেয়েদের লেখা, এই বিষয়গুলো ভেতর থেকে সারাক্ষণ ধরে আমাকে কেউ একটা জিজ্ঞেসে বলতে লাগলো কিছু তো জানিস না কি বলবি, এবং আমি ঠিক করলাম যে এইগুলো আমার মনে যে নানা রকম প্রশ্ন তৈরি করেছে আমি সেইগুলো আপনাদের সঙ্গে ভাগ করব। দেখুন, আমি অনেকদিন ধরে না নদীদের পেছন পেছন চলার চেষ্টা করি, আর আমি যতটুকু সত্য শিখতে পেরেছি তা প্রায় সমস্তটাই নদী আর নদীর পাশে বাস করা লোকেদের মধ্যে। তো আমি দেখেছিলাম বড় কোনো নদীতে প্রথম কয়েকজন লোক স্নান করতে নেমে বলতে পারে কালকে পরশুর মধ্যে বন্যা হবে, এবং কোনো দৈবী ক্ষমতায় বলেন। তারা নদীর জলের যে তাপমাত্রা আর স্রোতের যে চলন, নদীর মাঝখান দিয়ে যখন একটা কম উষ্ণতা ঠান্ডা জলের স্রোত ঢুকতে থাকে, তারা দীর্ঘকালের অভিজ্ঞতায় বুঝতে পারেন এই জলটা পাহাড়ের ওপরে কোথাও বৃষ্টি হয়েছে, সেই জলটা নদীর মাঝখান দিয়ে ঢুকছে। এই যে আমাদের সাংস্কৃতিক জীবন, সাহিত্য, এরও তো একটা চলের আছে নিজস্ব। 21 শতক বললে যা বোঝায়, 25 বছর কি তার সম্পর্কে ওই কাল পরশু নাগাদ হয়তো বন্যা হবে এইটা বলার থেকে বেশি কোনো সুযোগ দেয়? মাত্রই তো 24, 25, 26 বছর। আর সেখানে সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র, দেশ, বিশ্ব সব মিলিয়ে অক্ষরে হাতে করবার চেষ্টা করে। এই দুটো বিপুল জিনিসের মাঝখানে সামান্য একটুখানি জলবদলই হয়তো বোঝা যায়। তার মধ্যেও আমার ক্ষমতা এত কম যে যা লেখা হয়েছে এই সময়ের
বাংলা রূপ পাচ্ছে সব সময়ের মধ্যে, তার বাইরে কিছুই আমি বলতে পারি না। শুধু কতগুলো লক্ষ্য দিয়েছি। পরের কথাটা হচ্ছে বাংলা সাহিত্য। আমি মেয়েদের প্রশ্ন যাচ্ছি বাংলা সাহিত্য। বাংলা বলে কি আলাদা কোনো সংস্কৃতির বিষয় এখন আর আছে? যখন বিশ্বায়নের ধাক্কায় মানুষের বেঁচে থাকাই প্রবলভাবে মিশ্রিত হয়ে যাচ্ছে, তখন কি দিয়ে আমরা বাংলার ইতিহাস বাঁধব? প্রতি মুহূর্তে বাইরের ঠিক বাংলার ভেতরে ঢুকছে, বাংলা বাইরের পৃথিবীর কাছে যাচ্ছে, নানা জায়গা দিয়ে যাচ্ছে। ফলে আজকে একজন বাংলা সাহিত্যকর্মী, একজন বাংলা শব্দকর্মী যা ভাবছেন, তাকে কেবলমাত্রই বাংলার মাটিতে, বাংলার সমাজে, বাংলার সংস্কৃতিতে জন্ম নিয়ে বেড়ে উঠতে পারে সম্ভব সেটা। যতটুকু কথা মনে হয়েছে, বিশেষ করে সাহিত্য রচনার জায়গা থেকে, তার মধ্যে একটা দুটো জিনিস খুব চোখে পড়েছে। সেটা হলো, যেটা একদম প্রথমে সবাই বলেছিলেন খুব চমৎকারভাবে, আমার খুব অবাক লেগেছিল যে এই কথাটা বলবো, সেটা হচ্ছে মেয়েদের আত্মকথা। এই মেয়েদের আত্মকথা আমরা সবাই রাসেল আক্কাজে সেই কথাটা জানি যে মানুষের জীবন গঠিত থাকে তার বাল্যকালে। সে বাকি জীবন ধরে যা কিছু দেখে সব কিছুই তার বাল্য স্মৃতির ভিতর থেকে জন্ম। তো কাজেই স্মৃতির ভেতরে যে সময়টা আছে, সেটা যখন চারিপাশের ভাব প্রতিপাদের সঙ্গে মিলেমিশে আত্মকথার রূপ নেয়, সেটা 1 বছর, 2 বছর, 10 বছর, 2 বছরের নয়, তার জন্য 40-50 বছর তো অন্তত করতে পারে। তারপর অনেক বেশি সময় নেয় একটা আত্মকথা রূপ নিয়ে দেওয়া, তারপরে প্রকাশিত। এই সেই সত্যি কথাটার গল্পটা ছিল, আমরা যেমন রাষ্ট্রজয়ী বাণী রায়, আশাপূর্ণা দেবী, কবিতা সিংহ, মহাশ্বেতা দেবী, এদের লেখার ভেতর থেকে জন্মেছি। তার পরবর্তীকালে বা তার সমসময়ে আরও অনেক আত্মকথার সঙ্গে পরিচিত হয়েছে। হতে হতে এই গত 25-26-30 বছরে অল্প অল্প করে কিছু অন্য রকমের আত্মকথা পাচ্ছি। অথবা সাহিত্যের মধ্যেও সেই লেখকদের যে আত্মজীবন প্রকাশিত হচ্ছে তাকেও পাচ্ছি। যেমন ওই যে বন্যাশ্রমে প্রথম ধাক্কাটা বললাম, বাংলায় আমার মনে আছে প্রায় 30 বছর আগে বাংলার সবচেয়ে পরিচিত বাণিজ্যিক পত্রিকাটির একটা সংখ্যা, তখন সেটা বোধহয় সাপ্তাহিক বেরোতো, একজন মহিলা প্রশাসকে তিনি তখন চাকরি করছিলেন। তার প্রশাসকের ভূমিকায় থেকে যে অভিজ্ঞতা রাষ্ট্রীয় লেখিকাদের, তার একটা ছোট্ট গল্প ছাপা হয়েছে। আমি দেখতে পাচ্ছি না তিনি এই প্রেক্ষাপটে আজকে উপস্থিত আছেন কিনা, কিন্তু তিনি এই অনুষ্ঠানে এসেছেন। সেই গল্পটা আমাকে একবারে চোখ দেখিয়েছিল ওই প্রথম পল্লবের একটা সিন্ধু প্রধান শহর হিসেবে। সে লেখকের নাম অনিতা অগ্নিহোত্রী। উগ্রপন্থী সন্দেহে একটি ছেলেকে থানায় নিয়ে এসে নির্যাতন করা হয়েছিল। পরে এই প্রশাসককে যখন রিপোর্ট করা হয়, তখন তার সামনে দেখা যায় যে এই লোকটি থলিতে একটা কবিতা বই ছিল, দুটো ছোট ছোট পুঁটলি ছিল, একটা বোধহয় মুর্শিদিকে অন্য কিছু, এবং সে যে সারা রাত্রি নির্যাতনের পরও কথার উত্তর দেয়নি, তার কাগজ হচ্ছে সে বই। এই যে জলপল্লব খুব ছোট, কিন্তু এটা কিন্তু আরো অনেকের সঙ্গে একটা সময় এসেছে। আমরা ধীরে ধীরে দেখলাম মেয়েদের লেখার জায়গা আর ঘরকন্যা থাকলো না, কেননা প্রতিদিনের বিশ্বায়নের ধাক্কায় মেয়েদের কোনো ঘরকন্যা বাস্তবে থাকতে পারছিল না। পুঁজি এবং বাজার বিভৎসভাবে
মেয়েদেরকে একই সঙ্গে পণ্য এবং ক্রেতায় রূপান্তরিত করছে। এইটা আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে, বাংলাটা বাইরে। আর আরেকটা জায়গায় আমাদের খুব বড় সীমাবদ্ধতা আজও পর্যন্ত, লেখালেখি করার সুবিধে, ক্ষমতা, সক্ষমতা এবং তার চেয়েও বড় কথা প্রকাশিত হওয়ার সক্ষমতা বা সুবিধা, এটা একটা ছোট্ট শ্রেণীর মধ্যে। যারা আগে 100 বছর আগে যারা আত্মকথা লিখছিলেন সেই মেয়েদেরও আমরা তো সবাই এখন বুঝতে পারি যে তাদেরও লিখবার সময় মন খুলে লিখতে পারতেন না। তার একটা সবচেয়ে বড় কারণ ছিল ওটা কিন্তু পড়া হবে, গঠিত হবে এবং ছাপতে যাবে বুঝতে হাত দিয়ে গঠিতও হবে বুঝতে। আজকে সেইটা আর হয়। আজকে মেয়েরা যেতে পারেন নিজেরা কোনো পুরুষ সঙ্গী বা তার চেয়েও বড় পুরুষ তান্ত্রিকতা ছাড়া। আসলে এই পুরুষ আর পুরুষ তান্ত্রিকতা দুটো যে আলাদা, যত দিন যাচ্ছে বাজার যেমন একদিকে খুব চেষ্টা করেছে এই দুটোকে গুলিয়ে দিয়ে মেয়েরা পুরুষরা পরস্পরের স্বার্থ বিরোধী শত্রু এই ধারণাটাকে প্রচলিত করতে অন্যদিকে বাজার আর বিশ্বায়নের ক্ষমতা কেন্দ্রের চাপেই কিন্তু ক্ষমতা কেন্দ্রিকতা এবং দ্য রেস্ট, ক্ষমতা কেন্দ্রের বাইরে থাকা সমস্ত মানুষ, এবং পুরুষ আর মেয়েরা মানুষের মধ্যে স্বাভাবিক যে বৈচিত্র্য, মানুষের সমাজের যে স্বাভাবিক বৈচিত্র্য, তার প্রতিটা বৈচিত্র্যকে বিভেদ হিসেবে চিহ্নিত করে বাজার এবং পুঁজি তার নিজের জায়গা তৈরি করে। প্রতিটা ধর্ম, ভাষা, প্রদেশ, সাধারণ আচার আচরণের অভ্যাস, প্রতিটা জিনিসকে বাজার আলাদা প্রোডাক্ট বিক্রি করার জন্য আলাদা ক্ষেত্র হিসেবে রাখা হয়। একটু অপ্রাসঙ্গিক হলেও একটা ছোট্ট উদাহরণ বলি। আমার পরিচিত একজন, সে একটা বড় বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করতো। সে আমাকে গল্প করেছিল কীভাবে ছেলেদের জন্য আলাদা সাবান তৈরি করার চিন্তা এলো এবং তার কপিরাইটিংয়ের জন্য তাদের কাছে কাজটা এসেছিল। ছেলেদের সাবান এটা কি করে চিহ্নিত করবে? বলে লন্ডনকে মিউজিকে লেখার কথা ছিল। সে প্রথমে লিখেছিল মাস্ট ইউ ইউজ ইউর ওয়াইফ সোপ, বলে না যদি সে ছেলেটি অবিবাহিত হয়। মাস্ট ইউ ইউজ ইউর সিস্টার সোপ, তাও বলে না যদি তার বোন না থাকে। ফলে মাস্ট ইউ ইউজ হার সোপ, কেননা যতজন হার আছে আর যতজন হিংস আছে তাদের আন্তঃসম্পর্কে কী হবে ওটা কারো মাথায় ছিল না। যতজন হার আর যতজন হিংস আছে ততগুলো সাবান জানবে। তো এই যে বৈচিত্র্যকে বিভেদ হিসেবে চিহ্নিত হয়, এই সময়টাকেও কিন্তু আমরা বাস্তবতার চাপে পার করে আসছি। আর এই চাপের ভিতর থেকে, এই তাপের ভিতর থেকে, এই বাস্তবতা আর প্রচার দুটোকে মেলাতে না পারার যন্ত্রণার ভিতর থেকে যা যা জিনিস তৈরি হয় তার ভিতরে একটা সাহিত্য। মেয়েদের লেখা হোক অথবা মেয়েদের নিয়ে লেখা হোক, এই সাহিত্যে যে জিনিসগুলো আমরা গত 30 বছর কি 25 বছর ধরে, আমি বলতে পারবো না করে স্পিচ লিখেছি এই মুহূর্ত থেকে নতুন ভাবনা শুরু হলো বা নতুন প্রকাশ শুরু হলো, কিন্তু ওই একই সময়কালে আমি যদি বলি 2000 সালে শুরু হয়নি, 91 সালে শুরু হয়েছিল যখন ভারতবর্ষের মতো দেশগুলিতে বিশ্বায়ন শুরু হয়, যখন খুব বড় করে ফ্রি মার্কেট, আপনার মুক্ত স্বাধীনতা বাজার এইখান থেকে শুরু হয়। ফলে সেই সময় কিন্তু দেখা যাচ্ছিল সারা পৃথিবীতে আলোড়িত করেছে 3টে প্রধান আন্দোলনের চেহারা।
তখনও তার সর্বপ্রধান চেহারা ছিল ফেমিনিস্ট মুভমেন্ট, নারী মুক্তির আন্দোলন। তার পাশাপাশি আরও দুটো আন্দোলন ধীরে ধীরে বাংলাদেশে ঘটছিল। একটা হচ্ছে পরিবেশের অধিকার, আরেকটা হচ্ছে ইন্ডিজিনাস পিপলস মুভমেন্ট বলে যেটাকে চিহ্নিত করা হয়, অর্থাৎ আদিবাসী, পরাধীন, কম শক্তিমান এইসব মানুষদের আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই তিনটে ভিন্ন ভিন্ন আন্দোলন, ভিন্ন ভিন্ন সাহিত্যের সৃষ্টি যে খুব পরিণতভাবে বা চোখে পড়ার মতোভাবে করতে পারছিল সে কথা হয়তো সত্যি নয়। এই জন্য যে সকলের হাতে লেখার ক্ষমতা, নিজের লেখা প্রকাশ করার ক্ষমতা ছিল না। কিন্তু গত 25-26 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্ষমতাটাও ধীরে ধীরে বেড়েছে। একদিকে সারা পৃথিবীতে শক্তি, পাওয়ার নিজেকে যত বেশি কেন্দ্রীভূত করার চেষ্টা করেছে, নিজেকে যত প্রকাণ্ড করতে করতে একটা জাতি বাস্তবতার মতো জায়গায় কিন্তু দাঁড়িয়েছে, উল্টো দিকে শক্তি কিন্তু থেমে নেই। দেওয়ালের টিকটিকিটা যতটা বিজ্ঞান জানে না, আমি ততটাও জানি না, কিন্তু আমি একটা নিয়ম বিজ্ঞানের ছোটবেলা থেকে মুখস্থ করে রেখেছিলাম। সেটা হচ্ছে নিউটনের থার্ড ল বলে যেটা শেখানো হয়েছিল, every action has its equal opposite reaction. সমাজও তো একটা সাংঘাতিক কিছু। মানুষের প্রথম ডেফিনেশন ছিল মানুষ সমাজবদ্ধ জীব। একটা সময় মাঝখানে আমরা শিখেছিলাম যে সমাজ হচ্ছে আমাদের শত্রু, আমাদের মতো দেশগুলোয় বাংলায় শিখেছিলাম যে সমাজ হচ্ছে একটা পিছিয়ে পড়া, কুসংস্কারাচ্ছন্ন, বিজ্ঞানিত একটা জিনিস যা ব্যক্তিকে পিছনে টেনে। মুক্তি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। সে ব্যক্তি স্বাতন্ত্র্য বাড়তে 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 এমন একটা জায়গা গেল যখন আমরা আর দুটো লোকও একসঙ্গে থাকতে পারছি। সমস্যা হচ্ছে আবার বোঝা যাচ্ছে যে কোথাও একটা সমাজ হচ্ছে আমার দাঁড়াবার জায়গা। এই সমাজের একটা দীর্ঘ ইতিহাস আছে যা আমাকে আমার পরিচিতি দিয়েছে। সেইটার উপরে নির্ভর না করলে আমার কোনো শেকড় নেই। বাইরে আমাকে যত ঝকঝকে উজ্জ্বল দেখা, যত বড় পুরস্কার অনুভূতি এসে আঁকা, কিন্তু আমার 2000-3000 বছরের স্বাতন্ত্র্য সে কিছুতেই চিহ্নিত করতে পারবে না সমাজ আমাকে যেটা করতে পারে। এই প্রথা, এই পরিবেশের সঙ্গে মিলে থাকা, এই প্রাকৃতিক নিয়মগুলিকে জানা, বোঝা, সেই অনুযায়ী নিজের চর্চা তৈরি করা, এই সমস্ত জ্ঞানগুলো আজকে পৃথিবী নয় নতুন করে আমার প্রচারিত হচ্ছে। হয়তো সেটা খুব উচ্চকণ্ঠে এখনো শোনা যাচ্ছে না, কিন্তু যারা শুনতে পান, যারা শুনতে চান, তারা শুনতে পান। শোনা যায়, একেবারে শোনা যায় না। আজকে যখন যেই সীমারেখাটার কথা আমি বললাম, বাংলার ভেতরেও বাইরের বহু মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আমরা আশাপূর্ণার পাশাপাশি, মহাশ্বেতার পাশাপাশি, কবিতা সিংহের পাশে, বাণী রায়ের পাশে আমরা যখন অ্যালিস পকারের কণ্ঠস্বর শুনতে পাই, আমরা যখন ইটালির ফ্রাঙ্কারামের কণ্ঠস্বর শুনতে পাই, আমরা অস্ট্রেলিয়ার আদিবাসী কবি নির্মিকাল গুর্জারের গলা শুনতে পাই, তারাও কিন্তু আমাদের সঙ্গে কথা বলে, তারা আমাদের শব্দ জুগিয়ে দেয়, তারা আমাদের আবেগ জুগিয়ে দেয়। এবং যখন এই আমার দেশে যারা পরিবেশ নিয়ে লড়াই করছে, কোনো এম্পেরিক্যাল জায়গা থেকে নয়, কোনো ভাবাদর্শের জায়গা থেকে নয়, একেবারে বেঁচে থাকা জায়গা থেকে, সেই কয়েক হাজার জেলে পরিবারের মেয়েরা, সেই কয়েক হাজার এক ঝড়াকু জমি না থাকা ভূমিদাস পরিবারের, ভূমিদাস সমাজের মধ্যে থেকে উঠে আসা মেয়েরা, সেই পাহাড়ি মেয়েরা যারা গাছকে জড়িয়ে ধরে রক্ষা করার কথা ভেবেছে, এবং তাদের হাত থেকে বেরিয়ে যাওয়া তাদের পুত্র প্রবর্ধরা, এই যে দুদিক থেকে লড়াই, এই লড়াইটা আজকে আমাদের বাস্তবতা। আমি জানি না এই লড়াই পরে সম্পূর্ণ বিকৃত হবে, কাকে সম্পূর্ণ বলা হবে, কতদূর গেলে বলা হবে। এখানে দাঁড়িয়ে
কয়েকজনের নাম তো আমার বলতে ইচ্ছেই করছে, আমার ইচ্ছে করছে তাদের লেখা নিয়ে কথা বলি, ইচ্ছে করছে বলি কেমনভাবে ফ্রাঙ্ক আরামে নাৎসি ইটালিতে দাঁড়িয়ে নাটক করার সুযোগ পাচ্ছেন না, নাটক করার অবস্থা পাচ্ছেন না, নাৎসিরা যার যে কোনো অভিনেতা অভিনেত্রীকে মারছে, ফ্রাঙ্ক আরামে বারে বারে সেই সমস্যাকে চিহ্নিত করছেন বলে, একলা নাটক করবেন বলে, একা যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটু নিয়ে কথা বলে যেতে পারে, সেটাই তার নাটক। সেই রকম নাটক লিখছেন, নিজে লিখছেন, নিজে অভিনয় করছেন, স্টেজ কিছু করছেন না। কারখানা ক্যান্টিনের পিছনে, সাইকেল স্ট্যান্ডে, ম্যাজিক দেখানোর শোয়ের আগে 5 মিনিটে দরজার সামনে দাঁড়িয়ে যেখানে পাচ্ছেন সেখানে অভিনয় করছেন। তাকে ভয় দেখানো হচ্ছে যে চুপ করে, কথা বন্ধ করে। তিনি ভয় পাচ্ছেন না বলতে সরাসরি পুলিশের ইশারায় গুন্ডারা তাকে তুলে নিয়ে গিয়ে একটা বাসের মধ্যে ফেলে গণধর্ষণ করছে, মরে গিয়েছে ভেবে তাকে নালায় ফেলে দিয়ে চলে গিয়েছে। সেইখান থেকে হামাগুড়ি দিয়ে উঠে বাড়ি যাওয়ার পরে 2 মাস হাসপাতালে ভর্তি থাকার পরে ফিরে এসে সেই মহিলা প্রথম যে কাজটা করছেন তা হচ্ছে এই সমস্ত বিষয়টা, এই ধর্ষণটাকে বিশাল করে মাই ভয়েস ইজ গন, আমার স্বর ওরা ছিনিয়ে নিচ্ছিল বলে একটা কথা লিখছেন। এই চেষ্টা লেখা যেখানে একজন অসম্ভব নির্যাতনের ভিতর দিয়ে আসা গালো আমেরিকান লেখিকা বলছেন, এভরিথিং ইউ লাভ ক্যান বি সেভড প্রোভাইডেড ইউ লাভ ইট হার্ড। যা কিছু তুমি ভালোবাসো, মেয়ে হিসেবে বলছেন, যা কিছু তুমি ভালোবাসো সমস্ত কিছু তবে জানি তো একটা মায়ের চেয়ে বেশি সত্যি পাওয়া যাবে। হ্যাঁ, বাবাদের যারা মার খেয়ে প্রতিদিন বেঁচে থাকেন কোনো রকম করে, সেই মানুষদের আমরা দেখতে পাই একেবারে খালি হাতে নিজেদের সংসারগুলোকে ধরে নেয়। প্রোভাইডেড ইউ লাভ ইট হার্ড, তুমি যদি শক্ত করে ভালোবাসো, তোমার যদি ভালোবাসার সাহস। আমেরিকা যাদের হাড়ের ওপরে, মানুষের ওপরে, চামড়ার ওপরে তৈরি হয়েছিল, সেই আদি আমেরিকান লেখিকা লেসলি মার্মোসিলভো বলছেন, ওরা তোমাদের বলবে স্টোরিজ আর অনলি ফর এন্টারটেইনমেন্ট, গল্প আর উপন্যাস লেখা খালি মন বাংলার জন্য। ডোন্ট বিলিভ দেম, স্টোরিজ আর অল উই হ্যাভ। কেননা গল্পের মধ্যে আমার শেকড়ের কথা থাকে। কোন গল্পের মধ্যে? এইটা খুঁজে বার করা আজকে আমাদের কাজ। এই কথাগুলো মনে হচ্ছিল আর একটা অপেক্ষা তৈরি হচ্ছে। ঠিক যে জায়গা থেকে আজকে আমরা আনসারুদ্দিনের মতো লেখকের গৌরাখালের জীবন জানতে পারি, এর আগেও তো আমরা অনেক অন্য ভাষার, অন্য ধর্মের, অন্য সংস্কৃতির লেখকের লেখা বাংলায় পেয়েছি। কিন্তু তিতাসের পরে এরকম আরো 2-1টা গল্প উপন্যাসের পরে আমরা একটা গৌরাখালের কথকতা পাই। সত্যি সত্যি যিনি রাখা ছিলেন, গরু চড়াতেন, খেতে পেতেন না, তিনি এমন একটা জায়গায় পৌঁছলেন যে তিনি লিখছেন সেটা। আমরা নির্মল মাহাতোর লেখা পাই, যিনি নিজে লেখাপড়া শেষ করার পরে সমস্ত মেধা এবং ক্ষমতা দিয়ে আদিবাসীদের যে চিকিৎসা বিজ্ঞান ছিল তাই নিয়ে কাজ করছেন নিজের জমিতে দাঁড়িয়ে। আর অপেক্ষা করতে থাকি এদের বোনেরা, এদের মায়েরা, এদের মেয়েরা নিজেদের সমাজের কথা বলবেন, আরো অনেক সংখ্যায় বলবেন। সেই 25 বছর পরে এরকম কোনো একটা জায়গায় অন্য কোনো বিশ্বজিৎ, অন্য কোনো মানবেন্দ্র, অন্য কোনো অহনা উপস্থিত থাকবেন, যারা শুনবেন তাদের সৌভাগ্য। বক্তাকে আমার নমস্কার, প্রণাম জানাই। 3জন বক্তাই খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে বিনিময় করেছে। স্বপনদা একেবারে প্রান্তিক জায়গা থেকে উঠে আসা
মেয়েদের আত্মকথার কথা শুনিয়েছেন, তার মধ্যে নিজের স্বরের কথা শুনিয়েছেন। জয়াদি অনেক একটা বড় জায়গার পরিপ্রেক্ষিতে মেয়েদের, বর্তমানে মেয়েদের যে ভূমিকা তার কথা বলেছেন। সাধকরা অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের যে বিভাগ, সেই বিভাগের একটা দায় আছে বর্তমান সাহিত্যকে, বর্তমান জীবনকে তুলে ধরার এবং প্রতিনিধির জায়গায় দাঁড়ানো। এই জায়গাটা ব্যবসায়িক কোনো পত্রিকার থেকে ভিন্নতর হবে। আমার এই কথাটা খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি জানি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের পায়ে কেমন বেড়ি করানো থাকে। আমি জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সীমাবদ্ধতা, অসম্ভব সীমাবদ্ধতা, যার ফলে আমি নিজে এরকম একটা চাকরি করি যাতে বারবার মনে হয় যে আমাদের কাজ কি প্রশ্ন ওঠে। আমরা পৌঁছাতে পারি না মানুষের কাছে কেবল তার হাতে একটা অনর্থক ডিগ্রি ধরে দেওয়া ছাড়া। আমরা চিন্তা করার শক্তিকে উস্কে দিতে পারি না এবং আমরা প্রতিনিধি হয়ে শক্তিমান হয়ে উঠতে পারি না। এই কথাটা সাধুদা যে বলেছেন তার জন্য আমি নমস্কার জানাই। এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে খুব উন্নত মানের বিশ্বভারতী পত্রিকা প্রকাশিত হতো এবং এখনো খানিকটা হয় না, হয়। কিন্তু তার বাংলা বিভাগের ভূমিকাকে আরো উচ্চ স্তরে দেখতে ইচ্ছে হয়। বিশ্ববিদ্যা সংগ্রহের বই একসময় এখান থেকেই প্রকাশিত হতো। সে বইয়ের যে ভূমিকা, আজকে সেই ভূমিকার কথা মনে পড়ে। রবীন্দ্রনাথের লেখা ছোট ভূমিকা কিন্তু মারাত্মক ভূমিকা, যে কাজ রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, সেই কাজের দায় বোধহয় আমাদের নিতে হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি একটা শেষ কথা বলি। আর আমি একজন নিজেকে বাংলা সাহিত্যের কর্মী বলে মনে করি। সেই জায়গা থেকে মেয়ে এবং একজন মহিলা হিসেবে, এবং আমি মহিলাদের গল্প সংকলন সম্পাদনা করার কাজ খানিকটা করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে চাই। 25 বছরের একটা বদলকে আমি লক্ষ্য করেছি। বাণিজ্যিক বড় পত্রিকাগুলিতে এর আগে পর্যন্ত সম্পাদক থেকে বেশিরভাগ যারা কর্মী ছিলেন, যারা নিয়ন্ত্রক ছিলেন, তারা সবাই পুরুষ। খুব কম সংখ্যক মহিলাদের লেখা সেখানে ছাপা হতো। অনেক রকম গল্প ভাসত বাজারে, যে মহিলাদের নানাবিধ পণ্য দিয়ে লেখার বদলে লেখার সঙ্গে যুক্ত করে অনেকভাবে তাদের লেখা ছাপাতে হয়। এই কথার সত্যতা নিয়ে কোনো লেখিকা সেভাবে লেখেননি, কিন্তু আমরা গল্প শুনেছি। যুগ কিন্তু বদলেছে, যুগ বদলেছে একটি পণ্যের হাত ধরে। সেই পণ্যটির নাম হচ্ছে মোবাইল, সেই পণ্যটির নাম হচ্ছে সমাজ মাধ্যমের নানাবিধ ফেসবুক থেকে আরম্ভ করে নানা রকম মিডিয়া, যেখানে একজন প্রান্তিক মেয়ে, এমনকি একজন সেই অর্থে ডিগ্রিধারী যে মেয়ে নয়, সেও নিজের কথা বলতে পারছে
একই সঙ্গে তাকে পণ্যের বিরুদ্ধে লড়তে হচ্ছে, অন্যায়িত হবার বিরুদ্ধে লড়তে হচ্ছে, এবং এই লড়াইয়ের কথা, নিজের কথা, পরিবেশের কথা, তার চারপাশের কথা সে বলতে পারছে। এই পরিবেশ কিন্তু বদল এই জায়গা থেকে হচ্ছে। আমি বলছি না সেটা কতটা শিল্পসম্মত হচ্ছে, কারণ সাহিত্যকে শিল্পসম্মত হয়ে উঠতে হয় শেষ পর্যন্ত। সে শুধুমাত্র সমাজ বিজ্ঞানের তথ্য দেবার জায়গা নয়, তাকে এমন ভাবেই বলতে হয় যাতে তথ্যটা তার একটা অন্তরে প্রবেশ করে। আমি মনে করি 25 বছরে সেরকম একটা কিন্তু বদল হয়েছে। আমরা মহিলা সংক্রান্ত যেসব বিষয় আলোচনা হচ্ছে, যারা মহিলাদের নিয়ে কাজ করছেন, বিশেষত মানুষদের নিয়ে কাজ করছেন, মহিলারা যার পার্ট, তারা একটা আশার আলো দেখতে পায়। সবশেষে বলি, এই বিভাগ আমারও বিভাগ। আমিও বিশ্বভারতীতে বাংলা বিভাগে পড়াশোনা করেছি, তাই বিভাগের কাছে আমারও প্রত্যাশা আছে। আমি আশা করব একদিন এই বিভাগ থেকে সাহিত্যের আলোচনার, সাহিত্য প্রকাশে একদিন মহারথ বের হবে। সকলকে নমস্কার। এই সেশন শেষ হলো। সূচিমুখ প্রশ্ন আমরা চাইছি। আমার এই প্রশ্নটি আমি স্বাধীনবাবুকে করতে চাই। আমার যদি জিজ্ঞাসা করতে, ধরুন আপনি বলছেন যে 25 বছরে অনেক মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন, যেটা আগে এতজন নোবেলিস্ট হয়তো মহিলা হিসেবে পাই, আমি সমর্থন করি। কিন্তু আমার যেটা প্রশ্ন যে মহিলারা এর আগে কখনো লেখেননি এমন তো, এর আগেও লিখতেন মানুষ। তো এই যে 25 বছরে এতজন নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের পাওয়ার কারণ কি এটা হতে পারে যে নোবেল কমিটিরও একটা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হয়েছে? এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণ হচ্ছে এই চারদিকে বিকৃত হচ্ছে সমস্ত দেশে। ফলে 100 বছর আগে যে অবস্থা নোবেল কমিটির ছিল, আজ কিন্তু নোবেল কমিটি সে জায়গা নয়। মনে রাখবেন 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার বন্ধ করে দেওয়া হয়েছিল। তার কারণ সেই নোবেল পুরস্কারের কমিটি মেম্বাররা তাদের একটা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেছিল, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে একটা বছরের নোবেল পুরস্কার বন্ধ করে দেওয়া হয়েছিল। নোবেল কমিটিরও যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাও হচ্ছে কিন্তু বাইরের এই জগতের এই পরিবর্তনের জন্য। আর কোনো প্রশ্ন বা মন্তব্য? আমি অবনাদির বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত। আপনি মোবাইলের কথা বললেন, আমি একটা বিষয় যোগ করতে চাই যে এখন বিগত 25 বছরে বাংলায় যে পরিমাণ ছোট ছোট প্রকাশনা সংস্থা গড়ে উঠেছে, তাদের হাত ধরেও বহু মহিলাদের লেখা প্রকাশ পাচ্ছে, যেটা আগে পেত না। এতটা সহজ হয়েছে বিষয়টা, তো মনে হয় এটা একটা মনে রাখার মতো বিষয়। হ্যাঁ, ঠিক, একদম যথার্থ বলেছ। কেননা সত্যি অনেক নতুন নতুন প্রকাশক এসছেন, অনেক মহিলারা প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছে, এবং অনেক প্রান্তের কথা তাদের মাধ্যমে শোনা যাচ্ছে। ঠিক কথা। আমার কোনো প্রশ্ন নেই, আমি শুধু একটু প্রতিক্রিয়া জানাই। অনেক ধন্যবাদ জয়াদি। অনেকদিন পরে এরকম বিশ্লেষক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য শুনলাম, মন একদম ভরে গেছে। ধন্যবাদ। আমরা পরের সেশনে চলে যাব। আমার একটা শুধু মন্তব্য আছে। আমি আজকে শুনতে আমার মনে হচ্ছিল যে স্বপনদা বলেছেন যে উনি শুধু জুড়েছেন। স্বপনদার লেখা থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গৃহশ্রমের খুব নিখুঁত ছবি, এবং আজকে পুরো
ভাবে কখন মেয়েদের হাতে এজেন্সি ছিল এবং এজেন্সি ছিল না, এই দুটো বিষয় নিয়ে আমার মনে হয় যে এরা সকলেই কথা বলেছেন। এবং যখনই শ্রমিক জগৎ বদলে যাচ্ছে, এজেন্সির হাত বদল হচ্ছে, কখনো একটা জিনিস সম্ভবত মেয়েদের দেখার চোখ, খুব নিখুঁত পর্যবেক্ষণ শক্তি, এটা আমি একেবারেই সাংস্কৃতিক লিঙ্গের সূত্রে বলছি না, এর পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের পুরুষদেরও সেই অর্থে যাদের প্রাকৃতিক লিঙ্গ পুরুষ, আমার মনে পড়ে যাচ্ছে যে রবীন্দ্রনাথ প্রথম জামার আঁচল শব্দটা ব্যবহার করছেন। এখন তার ফলে এই দেখার চোখ, শ্রমের বহর, এজেন্সি, এই তিনটে নিয়ে কথা হলো বড় করে। আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে সময়ে দাঁড়িয়ে রয়েছি। আমাদের পরবর্তী পর্বটি ঠিক 12:15 শুরু করার কথা ছিল। আমরা চা পানির কোনো বিরতি আর নিচ্ছি না, 12:15 পৌঁছে গেছি। আমি পরে যারা রয়েছেন তাদেরকে ডেকে দেব।